যেভাবে সুপার পাওয়ারকে শুকর পাওয়ারে পরিণত করলো ইরান, আর যখন তারা গ্রাউন্ডে নামার কথা শুনলো তখন তাদের হাত পা ফুলে গেলো এবং তারা সরাসরি না করে দিল। না চীন এসেছে না রাশিয়া, শেষ পর্যন্ত কিভাবে ইরান একাই সুপার পাওয়ারকে মাটিতে নামিয়ে দিল। ওদের কলিজা কেঁপে উঠেছিল যখন ওরা শুনেছিল ইরানের আইআরজিসির স্পেশাল ফোর্সের কমান্ডোরা জাগ্রোসের পাহাড়ের মধ্যে বসে তাদের অপেক্ষা করছে। ওয়েল, আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। দর্শক, আমরা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ইরানের 3টা সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যে 3টা সিক্রেট স্ট্র্যাটেজির মাধ্যমে ইরান সুপার পাওয়ারকে শুকর পাওয়ারে পরিণত করেছে। আর আজকের ভিডিওতে আমরা ইরানের প্রথম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। ইরান নিজের দুর্বলতা সম্পর্কে জানতো। সে জানতো যে আধুনিক অস্ত্রের মাধ্যমে সে আমেরিকাকে হারাইতে পারবে না। ইরান এটাও জানতো যে তার কাছে কোনো আধুনিক ফাইটার জেট নেই এবং তার কাছে এই পরিমাণ অঢেল সম্পদও নেই যে সম্পদের মাধ্যমে সে আধুনিক যন্ত্র অস্ত্রপাতি কিনে নিতে পারে। যার কারণে ইরানিরা আলাদা স্ট্র্যাটেজি তৈরি করেছিল, আর এই আলাদা স্ট্র্যাটেজি তাদেরকে যুদ্ধ জয়ের দিকে আগায় নিয়ে গেছে। আর যে এখন যুদ্ধবিরতি চলছে সেটা ইরান চায়নি, সেটা আমেরিকা চেয়েছে। আর ইরান কেন যুদ্ধবিরতির কথা মেনে নিয়েছে? কারণ চায়না তার উপর প্রেশার ক্রিয়েট করেছিল। তো এখন পুরো বিশ্ব এটা মেনে নিয়েছে যে যুদ্ধের প্রথম রাউন্ডে ইরানই বিজয়ী। কিন্তু ইরান এই যুদ্ধটা এমনি এমনি জিতে যায়নি, সেই যুদ্ধ জয়ের জন্য অনেক আগে থেকে প্ল্যান করে আসতেছিল। ইরানের ভালোভাবে জানা ছিল যে ইরাকের পর তার নাম্বারই আসতে চলেছে। এই জন্য অনেক আগে থেকে ইরান আমেরিকা এবং ইসরায়েলের প্রত্যেকটা হামলার পাল্টা পথ খোঁজা শুরু করে দিয়েছিল। যুদ্ধের শুরুতে যখন আমেরিকা এবং ইসরায়েল আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে, তখন এটা স্পষ্ট বোঝা গিয়েছিল যে এই যুদ্ধের ফয়সালা হাওয়ায় হবে না, এই যুদ্ধের ফয়সালা অনেক কঠিন হতে যাচ্ছে। আর এই যুদ্ধ যদি আমেরিকাকে জিততেই হতো তাহলে আমেরিকাকে গ্রাউন্ডে নামতে হতো, কিন্তু বিষয়টা হচ্ছিল তার সম্পূর্ণ উল্টা। আমেরিকা গ্রাউন্ডে না এসে উপর দিয়ে বিমান হামলা করে যাচ্ছে। অন্যদিকে যখন গ্রাউন্ডে নামার আলোচনা চলতেছিল এবং ইসরায়েলকেও বলা হচ্ছিল যে তোমরা আসো আমাদের সাথে গ্রাউন্ডে নামার জন্য, তখন ইসরায়েলের হাত পা কেঁপে উঠেছিল। তারা স্পষ্টভাবে না করে দিয়েছে, না, আমরা আমেরিকানদের সাথে এই যুদ্ধে ইরানের গ্রাউন্ডে নামতে পারবো না। কেন ইসরায়েল তার ফোর্সকে ইরানের গ্রাউন্ডে নামাতে যাচ্ছে না? কারণ ইসরায়েল অলরেডি লেবাননে তার ফোর্সকে গ্রাউন্ডে নামিয়ে ইসবুল্লাহ হাতে চরমভাবে মার খাচ্ছিল। যার কারণে অনেক দূর ইরানে গিয়ে তার আইডিএফ কে গ্রাউন্ডে নামিয়ে আরো বেশি মার খাবে, এটা সে হজম করতে পারতেছিল না। এবং তারা এটাও জানতো যে ইরানের আইআরজিসির স্পেশাল ফোর্সের কমান্ডোরা জাগ্রোসের পাহাড়ে বসে তাদের অপেক্ষা করছিল। তারা যখন ইরানের গ্রাউন্ডে নামতো তাদেরকে নিস্তে নাবুদ করে দিত। এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে হাতে পায়ে ধরার পর ট্রাম্প যুদ্ধবিরতি পেয়েছে। আর রয়ে গেল হরমুজ প্রণালী, তো আমরা সবাই জানি ইরান এটাকে ব্লক করে রেখেছে, কারণ এখান থেকে তার এই যুদ্ধে যেই পরিমাণ লোকসান হয়েছে সে এটাকে কাভার দিবে। ট্রাম্প যতই চিল্লাচিল্লি করুক, ইরান হরমুজ প্রণালী খুলছে না যতক্ষণ পর্যন্ত তার যুদ্ধের কাভার এখান থেকে সে আদায় করে নিচ্ছে। এই যুদ্ধ যদিও আমেরিকা শুরু করেছিল, কিন্তু এই যুদ্ধ এখন পুরোপুরি কন্ট্রোল ইরানের হাতের মধ্যে। ইরান তার নিজের ইচ্ছা অনুযায়ী এই যুদ্ধকে যেদিকে চাইছে সেদিকে মোড় দিচ্ছে। রয়ে গেল ইরানের পার্শ্ববর্তী আরব দেশগুলো, ওরা এখন সবাই ইরানের কাছে সারেন্ডার করতে বাধ্য। কারণ ইরান এত মিসাইল মেরেছে গালফ কান্ট্রি গুলোতে, তারপরও তারা ইরানের দিকে একটা হামলা করার কোনো প্রকার সাহস দেখাতে পারেনি। আর এখন অনেকেই বলতেছে যে আরব দেশগুলো ভাবছে যে ভাই এই যুদ্ধে যে জিতবে আমরা তার সাথে আছি। শুধু নিজেরা এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে জড়ায়া নিজেদের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে আরো বেশি ক্ষতি করার কোনো প্রয়োজন নাই। আর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের মাধ্যমে তার যে বেইজ্জতি হয়েছে, এই বেইজ্জতি দেখে এবং তার যে জনপ্রিয়তা সেটা অলরেডি মাটির সাথে মিশে গেছে, এবং এই যুদ্ধের প্রতি আমেরিকানদের যে কি পরিমাণ ক্ষোভ এগুলো দেখে সে সর্বাত্মক চেষ্টা করতেছে যে কোনো মূল্যে হোক এই যুদ্ধ থেকে যেন সে বের হয়ে যেতে পারে। কিন্তু এই পানি এখন অনেক দূর গড়ায় গেছে। ইরানের সাবেক যে সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বৃদ্ধ ছিলেন এবং অনেক নরম মানুষ ছিলেন, তিনি সহজেই মেনে যাইতেন। কিন্তু বর্তমান যে নিউ সুপ্রিম লিডার, তিনি এত সহজে মানতে রাজি না। তিনি আমেরিকা এবং ইসরায়েলের একটা ইটের পরিবর্তে 2টা পাটকেল মারবেন, এত সহজে তিনি মানবেন না, কারণ তিনি অলরেডি সব হারায় ফেলছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এটা হলো কিভাবে? না রাশিয়া ইরানের সাপোর্টে এসেছে, না চীন ইরানের সরাসরি সাপোর্টে এসেছে। কিভাবে ইরান একাই গালফ কান্ট্রি গুলোতে থাকা আমেরিকার সমস্ত বেস গুলোকে তস নস করে দিয়েছে? কিভাবে ইরান সুপার পাওয়ারের সমস্ত অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে? কিভাবে ইরান সুপার পাওয়ারকে শুকর পাওয়ারে পরিণত করেছে? শুকর পাওয়ার কেন বললাম? কারণ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের ভাষা তার টুইটের মধ্যে ব্যবহার করতেছেন, এই ধরনের ভাষা কোনো সুপার পাওয়ারে হতে পারে না। দর্শক, বিগত দিনগুলোতে আমরা একাধিকবার শুনেছি যে ইরান কিভাবে তার সস্তা ড্রোনের মাধ্যমে আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম গুলোকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যদিও শুনতে এটা অনেক সহজ শোনা যায়, কিন্তু কাহিনী এখানে অত সহজ নয়। আসলে আমেরিকান আর্মিকে যদিও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আর্মি মানা হয়, কিন্তু তারা এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার 2 এর স্ট্র্যাটেজি নিয়ে চলছে। অথচ 21st সেঞ্চুরিতে যুদ্ধের নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। যেমন আগেরকার সময়গুলোতে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোকে শক্তির সবচেয়ে বড় নিদর্শন হিসেবে মানা হতো, কিন্তু এখনকার সময় এসে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকে শক্তির সবচেয়ে বড় নিদর্শন মানা হয় না। এখনকার সময়ের সবচেয়ে বড় শক্তির নিদর্শন হলো হাইপারসোনিক মিসাইল এবং এআই ড্রোন। বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা যদি আপনি বলেন তাহলে এগুলো এখন মূল্যহীন হয়, কারণ এই বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোকে বানানো, এগুলোকে চালানো এবং এগুলোকে মেইনটেইন করাতে
কোটি কোটি ডলার খরচ, এগুলোকে মেনটেনের জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয়। কিন্তু অন্যদিকে ড্রোন বানানো অনেক সহজ এবং এগুলোর খরচ অনেক কম। আমেরিকার আরেকটা বড় সমস্যা হলো আমেরিকাতে অনেক বড় বড় অস্ত্র কোম্পানিগুলো আছে যারা নিজেদের মতো করে ঠিকা নিয়ে আরামসে অস্ত্র বানায় এবং এদের প্রসেসিং অনেক সময় লাগে। এদেরকে যদি একটা ডেস্ট্রয়ার বানাইতে দেওয়া হয় তাহলে এরা একটা ডেস্ট্রয়ার বানাইতে কয়েক বছর সময় নেয় এবং এক একটা যুদ্ধ জাহাজে মিসাইল স্টক ভরতে এদের কয়েক মাস সময় লেগে যায়। অন্যদিকে ইরান তাদের অস্ত্রগুলোতে সেই সকল জিনিস ব্যবহার করে যে সকল জিনিসগুলো যেই কোনো জায়গায় যেই কোনো ঘরে সহজেই পাওয়া যায়, যেমন স্মার্টফোনের জিপিএস চিপস এবং কার্বন ফাইবারের ফ্রেম ও মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে ওরা সহজেই ড্রোন বানিয়ে ফেলতে পারে। অর্থাৎ ইরানের যদি প্রত্যেকটা ঘর চায় যে তারা ড্রোন বানাবে তাহলে ইরানের প্রত্যেকটা ঘর ড্রোন বানাইতে পারে। এখন বিষয়টা কেমন দাঁড়ালো, আমেরিকান একটা ডেস্ট্রয়ার কিংবা একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কয়েকশো মিসাইল নিয়ে আসতে পারে, এর বিপরীতে ইরানের কাছে প্রত্যেক ঘরে ঘরে হাজার হাজার ড্রোন আছে। আপনি কয়টা মিসাইল দিয়ে কয়টা ড্রোন ধ্বংস করবেন? আপনার মিসাইলের স্টক তো অটোমেটিক শেষ হয়ে যাবে, কিন্তু ইরানের ড্রোনের স্টক আর শেষ হবে। এখন আমেরিকা যখন ইরানের চালাকি বুঝে পেল তখন তারাও সস্তা ড্রোন বানানোর চেষ্টা করলো, কিন্তু আমেরিকান কোম্পানিগুলো যখন দেখতে যে সস্তা ড্রোনে তাদের মুনাফা কম লাভ কম তখন তারা আস্তে আস্তে গড়িমসি করা শুরু করে দেয়। আর উপর থেকে আমেরিকান যে চিন্তা ভাবনা মাইন্ডসেট সেটাও বদলাচ্ছে না, তাদের চিন্তা ভাবনা হলো তারা পারফেক্ট অস্ত্র বানাবে এবং এই পারফেক্ট অস্ত্র দিয়ে তারা যুদ্ধগুলো ভালোভাবে জিতে যাবে। এবার যদি আমরা ইরানের ড্রোনের মূল্য এবং আমেরিকার লোকসানের কথা আলোচনা করি তাহলে সহজভাবে বললে 20 থেকে 25 লক্ষ টাকা ইরান যে ড্রোন তৈরি করে সেই ড্রোনকে ধ্বংস করার জন্য 20 থেকে 25 কোটি টাকার মিসাইল ব্যবহার করতে হয় আমেরিকা। এবার চিন্তা করুন হাজার হাজার ড্রোন ছাড়তেছে ইরান, আর এই হাজার হাজার ড্রোনকে ধ্বংস করার জন্য কি পরিমাণ মিসাইলের প্রয়োজন আমেরিকার, আর এক একটা মিসাইল কি পরিমাণ মূল্যবান। যখন প্রচুর পরিমাণে লোকসান এবং ক্ষতির মুখে পড়েছে আমেরিকা তখন ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার বলে চিল্লানি শুরু করে দিয়েছে। শুধু কি ড্রোন, আমেরিকা যে সকল উন্নত ফাইটার জেটের ভরসায় বসেছিল যে তারা এই উন্নত ফাইটার জেট দিয়েই যুদ্ধ জয় করে যাবে, ইরান সেই উন্নত ফাইটার জেট গুলোকেও টার্গেট করে ধ্বংস করার প্র্যাকটিস অলরেডি করে নিয়েছে। ওরা ভেবেছিল টাকা যত যায় যাক, অ্যাডভান্স ফাইটার জেট বানাও এবং বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বানাও, এগুলোর মাধ্যমে আমরা যুদ্ধ জয় করবো, শত্রুরা আমাদের সামনে টিকতেই পারবে না। আর এগুলা ভেবেই অ্যাডভান্স F-35 এবং বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ওরা যুদ্ধ করতে এসেছিল। অন্যদিকে ইরানের পরিকল্পনা হলো প্রচুর পরিমাণে সস্তা অস্ত্র বানাও, 10টা আমরা ওদেরকে মারবো, একটা না একটা তো অবশ্যই লাগবে। ফলাফল কি দাঁড়ালো, ইরান প্রচুর পরিমাণে ড্রোন এবং মিসাইল ওদের দিকে ছুটতে থাকলো। অর্থাৎ যদি ইরানের ড্রোন কিংবা মিসাইলকে তার রাস্তার মধ্যেই ইন্টারসেপ্ট করে ফেলে সেখানেও তাদেরই ক্ষতি, আর যদি ইরানের ড্রোন এবং মিসাইল গুলো দিয়ে তাদের দেশে কিংবা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করে সেখানেও তাদেরই ক্ষতি, সর্বাবস্থায় আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি। এবার ইরান এই যুদ্ধের মধ্যে আরো এক কদম সামনের দিকে আগে খেলা শুরু করে দেয়। ইরান প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন আমেরিকা এবং ইসরায়েলের দিকে ছড়ে, আর এগুলো দেখে আমেরিকা এবং ইসরায়েল মনে করে যে তাদের দিকে ধ্বংসলীলা আসতেছে। তো এগুলোকে ধ্বংস করার জন্য তারা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এয়ার ডিফেন্স সিস্টেম যখন তারা ব্যবহার করে তখন তারা দেখতে পায় যে এগুলো তো সস্তা ড্রোন, এগুলো ধ্বংস করার জন্য তারা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তাহলে তাদের ক্ষতি হচ্ছে। অন্যদিকে ইরানের এখানে দুইটা লাভ, একটা হলে আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি হচ্ছে, আরেকটা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলো কোন জায়গায় আছে সেগুলাই ড্রোনের মাধ্যমে ইরান বুঝে ফেলতে পারছে। পরবর্তীতে দ্বিতীয় ওয়েভে ইরান মিসাইল মেরে তাদের ইন্টারসেপ্টর গুলোকে ধ্বংস করে দিতে পারতেছে, কারণ ড্রোন এবং মিসাইল গুলোকে ধ্বংস করার জন্য যখনই রাডার সিস্টেম অন হয় তখন এটার পজিশন ওপেন হয়ে যায়, আর তখনই এটাকে ধ্বংস করা ইরানের জন্য সহজ হয়ে যায়। ফলাফল কি দাঁড়ালো, $10,000 ড্রোন, $15,000 $20,000 ড্রোন আমেরিকার বিলিয়ন ডলারের অস্ত্র এবং রাডার সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে। কি সুন্দর না ইরানের স্ট্র্যাটেজি? দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।